আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলেন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিশ আলম। নাগরিক শোক সভায় শ্রদ্ধায় স্মরণ করা হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সংসদের দক্ষিণ প্লাজায় এতে উপস্থিত ছিলেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, খালেদা জিয়া রাজনীতিতে যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। এ সময় গণতন্ত্রের অগ্রযাত্রায় বলিষ্ঠ নেতৃত্বের প্রত্যাশা করেন তারা। আয়োজিত এই শোক সভায় অটল, সংগ্রামী, সংবেদনশীল একজন রাজনীতিকের জন্য নাগরিক শোক সভা। শ্রদ্ধা ও স্মৃতিচারণায় আসলেন তার উত্তরাধিকার, সাথে পরিবার ও দলের জ্যেষ্ঠ নেতারা। ঐক্য ও মানবিক সংহতি। তখন শোকাতুর কুয়াশাচ্ছন্ন প্রান্তর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। কে ছিলেন না শোক সভার এই আয়োজনে? বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি সহ বিদেশি কূটনীতিকরা। কথাটা আপনারা রাখবার। বিজ্ঞজনরা বক্তব্যে শ্রদ্ধাভরে স্মরণ করেন আপসহীন বেগম খালেদা জিয়াকে। সেই দিনের জমায়েত হওয়া লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে বলেন যে তিনি মরে বেঁচে গেছেন, তাকে এইসব দেখতে হচ্ছে না। আমি আশা করব আপনারা যে কথা দিয়েছেন কথাটা রাখবেন। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ। বক্তারা বলেন, দেশের জন্য যে অনন্য উদাহরণ রেখে গেছেন খালেদা জিয়া তা রাজনীতিতে অবিস্মরণীয় হয়ে থাকবে। তার এই রাজনৈতিক জীবন গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। Begum Zia knew how to listen to the technical advices of his technical advisors. This is number one. That patience is hardly seen in many leaders. I have had other experiences and that did not happen. বেগম খালেদা জিয়া আজ নেই, কিন্তু ওনার ত্যাগ, ওনার দৃঢ়তা এবং নীরব সাহস বেঁচে থাকবে। সবার বক্তব্যে উঠে আসে, যদি ভালো রাখতে হয় দেশ, গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত করতে হয় লাল সবুজের এই ভূখণ্ডকে, তাহলে অবশ্যই সব মতের, সব পথের মানুষকে ধারণ করতে হবে বেগম জিয়ার দর্শনকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মাননার সূচক উপাধিতে ভূষিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় নাগরিক সমাজের পক্ষ থেকে। মহান নেতার মহাপ্রয়াণে সবাই তাকে স্মরণ করলেন গভীর শ্রদ্ধায়। অংশ নেরা বলছেন, রাজনীতিবিদদের জন্য যে দিশা দেখিয়ে গেছেন বেগম জিয়া, তা প্রেরণা হয়ে থাকবে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। স্লো পয়জনে মারা হয়েছে খালেদা জিয়াকে। নাগরিক শোক সভায় এমন বিস্ফোরক মন্তব্য করেন খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান FM সিদ্দিকী। বলেন, ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় 3 বারের প্রধানমন্ত্রীকে। এজন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি। 2018 সালে বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর অসুস্থ হলে ভর্তি করানো হয় সে সময়ের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে তার চিকিৎসার দায়িত্ব নেন সরকার নির্ধারিত এক দল চিকিৎসক। লিভার সিরোসিসে আক্রান্ত হবার কারণে তাকে নিয়মিত একটি ওষুধ সেবনের পরামর্শ দেয়া হয়। শুক্রবার বিকেলে নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান FM সিদ্দিক বলেন, ঔষধটি বেগম জিয়ার লিভারে কোনো ক্ষতি করছিল কিনা তা পরীক্ষা করা হয়নি। সরকার নির্ধারিত চিকিৎসক দল ওনার চিকিৎসা করছিলেন, তারা ওনাকে মিথোট্রেক্সেট নামে একটি ট্যাবলেট খাওয়াচ্ছিলেন। রিউমাটয়েড আর্থ্রাইটিসে যারা আক্রান্ত থাকেন তাদেরকে মিথোট্রেক্সেট এই ট্যাবলেটটা দিতে হয়। যারাই সেই ওষুধটি খাবেন তাদের নিয়মিত লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে যে ওই ওষুধটা লিভারের কোনো ক্ষতি করছে কিনা। ওনার লিভার ফাংশন টেস্ট আমাদের কাছে তথ্য আছে, কনসিস্টেন্টলি খারাপ দেখাচ্ছিল। ইট ওয়াজ শোয়িং দ্যাট হার লিভার ইজ বিং ড্যামেজড। কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই।
FM সিদ্দিকের দাবি, বেগম জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সে সময়ে যে ওষুধ তাকে দেয়া হয়েছে তা কাজ করেছে স্লো পয়জনের মতো। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসকরা কোর্টকে রিপোর্ট দিয়েছিল, সেখানে লিভারের রোগের কোনো উল্লেখই ছিল না। মিথোট্রেক্সেট ওয়াজ আ ড্রাগ দ্যাট accelerated her fatty liver disease to cirrhosis of liver. In that context, that drug acted like slow poison. একই অনুষ্ঠানে খালেদা জিয়ার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা, বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম যে নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলার বিস্তারিত তুলে আনার দাবি জানানো হয় নাগরিক শোক সভায়। এত জঘন্য একটা বিচার হয়েছে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ তুলে জোট ছাড়ল ইসলামী আন্দোলন। ঘোষণা দিয়েছে এককভাবে 268 আসনে নির্বাচনের। সংবাদ সম্মেলনে কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। জানান, বাকি 32 আসনে অন্যদের সমর্থন দেবে তাদের দল। গেল কয়েকদিনের বহু নাটকীয়তা আর গুঞ্জনের অবসান হলো শুক্রবার বিকেলে। অবশেষে 11 দলীয় জোট ছাড়ার ঘোষণা দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নৈতিকভাবে আমরা কারো চেয়ে দুর্বল নই। সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্রের অভিযোগ যে স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে এক হয়েছিল দলগুলো, সেখানে দানা বেঁধেছে অবিশ্বাস, বঞ্চনা আর ক্ষমতার লোভ। তাই এককভাবে 268 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইসলামী আন্দোলন। উড়িয়ে দেন বিএনপি বা জাতীয় পার্টির সাথে জোটের সম্ভাবনাও। আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই, আমরা তো ইসলামের পক্ষে আছি এবং 300 আসনেই সেটা থাকবে। বাংলাদেশের মানুষ যেহেতু নতুন বন্দোবস্ত চায় এবং ইসলামপন্থী মানুষ আগ্রহী আছে, আশা করি আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। মুখপাত্রের অভিযোগ, ক্ষমতায় যেতে আল্লাহর বিধান থেকে সরে এসেছে জামাত ইসলামী, অপমান করেছে ইসলামী আন্দোলনকে। জানান, ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়নের চেষ্টা করবে তার দল। যে 32 আসনে প্রার্থী দেয়া হয়নি, সেখানে ইসলামের পক্ষে শক্তিকে দেয়া হবে সমর্থন। আপনি বলছেন 32টা কারা থাকবে, সেটা আমরা দেখব। আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত হয়, ওয়ান বক্সের সেই ফর্মুলা যারা আসে তারা থাকবে। প্রচলিত আইন পরিবর্তন করে সেখানে আল্লাহর দেয়া আইন এবং ইসলামের সমান আইন, যেটা সকলের জন্য সমান এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে, আমরা তো সেই আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। সংবাদ সম্মেলনে গাজী আতাউর বলেন, জোটের বাকি 10 দলের জন্য খোলা রয়েছে ইসলামী আন্দোলনের দরজা। তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে, দরজা খোলা আছে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আদর্শচ্যুত হয়নি জামাত। রাজধানীর মগবাজার কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সম্মিলিত সিদ্ধান্তে আসন সমঝোতা হয়েছে বলেও জানান তিনি। 253টি আসনে ঘোষণা, 47টি আসন আমাদের হাতে আছে। এখানে কিছু আছে ইসলামী আন্দোলনের জন্য, অন্যান্য দলের জন্য কিছু আছে, কিছু উন্মুক্ত চিন্তা করে রাখা হয়েছিল। এখন সামনের বাস্তবতাকে সামনে রেখে শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন যে আসনগুলো আমরা কিভাবে বন্টন করব আমাদের দলীয়। আর কোনো ধরনের কোনো তুচ্ছ তাচ্ছিল্য করা বা অন্য ধরনের কোনো আচরণ করা, এটা আমাদের পক্ষ থেকে আমরা কখনো করি না, আমরা করিনি। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানির 8ম দিন আজ। 7ম দিন নিষ্পত্তি হয় 43টি আপিল। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপিল শুনানি হয়। এদিন প্রার্থিতা ফিরে পান 18 জন। এর মধ্যে 21টি নামঞ্জুর ও 4টি অপেক্ষমান রাখা হয়েছে। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। আগামীকাল পর্যন্ত চলবে এই কার্যক্রম। আপিল বিভাগে যারা ছিলেন ওনারা আমার আবেদনটা বুঝছেন, আমার কষ্টটা বুঝছেন, ওনারা আমার আবেদনটা গ্রহণ করেছেন। আমার আপিলটা আজকে শুনানি মঞ্জুর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলামী আন্দোলনের অক্লান্ত পরিশ্রম যে লয়ার আছেন ওদের মাধ্যমে আমার এটা মঞ্জুর করেছেন।
সাবেরা সুলতানা, ওনার মনোনয়নপত্র বিএনপির প্রার্থী হিসেবে যশোর 2 আসনে ওনার মনোনয়নপত্র চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করেছেন। প্রচলিত দলগুলোর রাজনৈতিক সংস্কৃতির বিকল্প হিসেবে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এনপিএ এর অভিষেক ঘোষণা করা হয়। জানানো হয় 3 মুখপাত্র ও 101 সদস্যের কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যদের নাম। পরে উপস্থাপন করা হয় লক্ষ্য, মূলনীতি ও খসড়া ঘোষণাপত্র। আয়োজনে ছিলেন লেখক, পেশাজীবী, বুদ্ধিজীবী সহ অনেকেই। সাধুবাদ জানান নতুন এই প্রয়াসের। আগামীতে দেশের বিভিন্ন এলাকার শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি হবে বলে জানান আয়োজকরা। দু 2025 সালে বেড়েছে মব সন্ত্রাস, বিচার বহির্ভূত হত্যা, পুলিশ হেফাজতে মৃত্যুর মতো ঘটনা। 1.5 বছরেও মব সন্ত্রাসে লাগাম টানতে পারেনি সরকার। এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং মানবাধিকার সুরক্ষায় প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সহনশীলতার সংকটের প্রতিফলন বলে মনে করেন বিশ্লেষকরা। পুলিশ বলছে চ্যালেঞ্জিং হলেও নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। ফয়সাল হোসেনের রিপোর্ট। 4 জানুয়ারি রাত 10টা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কাকে কেন্দ্র করে নাইম কিবরিয়া নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে মব তৈরি করে পিটিয়ে হত্যা করা হয়। চলতি বছরে মবের এমন নৃশংস ঘটনা আলোচিত হলেও 2025 সালে মব ছিল এক আতঙ্কের নাম। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গত বছরে গণপিটুনি বা মব সন্ত্রাসে প্রাণ গেছে 197 জনের। এর আগের বছর 24-এ গণপিটুনিতে নিহত হয়েছিল মাত্র 128 জন। 2025 সালে বেড়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। গত বছরের বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে 38 জন, যেখানে আগের বছরের সংখ্যা ছিল 21 জন। এদিকে 2025 সালে দেশের বিভিন্ন কারাগারে মারা গেছে 107 জন, যেখানে 2024 সালে কারাগারে মৃত্যু হয়েছিল 65 জনের। মানবাধিকার কর্মীরা বলছেন আন্দোলন কিংবা অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, কিন্তু 1.5 বছরেও মব সন্ত্রাস সহ মানবাধিকার লঙ্ঘনের লাগাম টেনে ধরতে না পারাকে সরকারের ব্যর্থতা মনে করছেন তারা। 24-এর সাথে যদি তুলনা করি তাহলে প্রতিনিয়ত দিন দিন খারাপ হচ্ছে মানবাধিকার পরিস্থিতি। এমন বিশেষ করে সংঘবদ্ধ হয়ে কিছু মানুষের উপর আক্রমণ করছে, জোর জবরদস্তি করছে, বাড়িঘর দখল করতেছে, হত্যা করছে, চাঁদাবাজি করছে, এই যেটাকে আমরা মব সন্ত্রাস হিসাবে এখন চিহ্নিত করছি। এবং এই ধরনের সন্ত্রাসী আক্রমণ বর্তমানে পাড়া মহল্লা পেরিয়ে পত্রিকা অফিসগুলোতে হচ্ছে। বছর জুড়ে মব সন্ত্রাস ও বিচার বহির্ভূত হত্যা সমাজে ভয় ও অনিশ্চয়তার সৃষ্টি করছে। মব নিয়ন্ত্রণ পুলিশের জন্যও চ্যালেঞ্জ, তবে সর্বোচ্চ চেষ্টা করছে বলে দাবি বাহিনীটির। মব সন্ত্রাসের বিষয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই, আর যদি আগাম কোনো গোয়েন্দা তথ্য থাকে আমরা সাথে সাথেই ব্যবস্থা নিই। তো আশা করি এই বিষয়ে পুলিশের এমন সক্ষমতা রয়েছে। তবে যেটা হয় মূল সমস্যা, তাৎক্ষণিক একটা বড় ধরনের জনসমাবেশ তৈরি হয়, তখন আমাদের রেসপন্স করতে গেলে একটা ব্যাকআপ টিম ওখানে হয়তো বা পরবর্তীতে যায়, তখন আমরা সেভাবে ব্যবস্থাগুলো নিই আর কি। আসছে নির্বাচনে 1.5 লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে, যা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ক্রমেই ফিকে হয়ে আসছে বিশ্ববাসীর আমেরিকান ড্রিম, আর এতে একের পর এক পেরেক ঠুকছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন অভিবাসী ভিসা স্থগিত হলেও সাধারণ ভিসাতে প্রভাব পড়বে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরকারের বিষয়টি খতিয়ে দেখা দরকার, কারণ এর সাথে জড়িত দেশের অর্থনীতি। মোর্শেদ হাসিবের রিপোর্ট। 2023 সালে বাংলাদেশ থেকে মার্কিন ভিসা দেওয়া হয়েছিল 59,254টি, যার 14,580টা ছিল ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসা। 2022 সালে এই সংখ্যা ছিল 10,200, 21 সালে 6,180, আর 2020 সালে 9,000-এর বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আইনগতভাবে স্থায়ী বসবাসের অনুমোদন পায়। কিন্তু সম্প্রতি 75টি দেশের অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিতের যে সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন নিয়েছে, তাতে মার্কিন মূল্যকে স্থায়ী হওয়ার আশায় অনেকটাই ফিকে হওয়ার পথে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এখনই সরকারের উচিত বিষয়টি খুঁটিনাটি খতিয়ে দেখা।
যুক্তরাষ্ট্রের সরকারের সাথে খুব ক্লোজলি কোঅর্ডিনেট করে কাজটা করতে হবে এবং আমাদেরও যেখানে অবৈধ যে অভিবাসন চলছে, যেটার জন্য হচ্ছে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে একটা হচ্ছে আমাদের একটা বলবো যেটা নেগেটিভ মাইন্ডসেট চলে আসছে, সেটাকে পরিবর্তন করতে হবে। আপনি 75 দেশের মধ্যে কিন্তু ভারতের নাম পাবেন না, বা আপনি যদি যে মনে করুন যে আপনার যে 38টি দেশের মতো যেখানে যে ভিসা বন্ড দিয়ে দেওয়া হয়েছে, ওর মধ্যে কিন্তু ভারত ও পাকিস্তানের নাম পাবেন না। তো এটার মধ্যে কিন্তু আমাদেরও একটা সোল সার্চিংয়ের ব্যাপার আছে, নিজেদের ব্যাপারে খতিয়ে দেখা উচিত যে আমাদের কি কি দুর্বলতা আছে। অবশ্য ট্রাম্পের এই সিদ্ধান্তে না ঘাবড়ানোর পরামর্শ দিয়ে মার্কিন অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে জট খুলতে পারে নিয়মিত ভিসা সহ অন্যান্য ভিসার। যেহেতু এমবেসির উপরে এখন ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার প্রেশারটা থাকছে না, তারা যেহেতু আপাতত স্থগিত রাখছে, কাজেই নন ইমিগ্রেন্ট যে ক্যাটাগরি, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ইনভেস্টমেন্ট ভিসা, এমপ্লয়মেন্ট বেসড যে ভিসাগুলি আছে, যেগুলি আমি আগে বললাম যে F1, O1, L1, J1, B1, B2, E2, এই অ্যাপ্লিকেশনগুলি কিন্তু এখন অনেক বেশি সুবিধা পাবে। 2024 আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড প্রবাসী আয় আসে বাংলাদেশে। গেল বছর মোট প্রবাসী আয়ের 11% পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিরা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়রা জানায় শুক্রবার রাতে নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে রুমিন ফারহানার উঠান বৈঠক হয়। এ সময় অনুষ্ঠানে আসা দুই যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়, এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুকে ব্যথা অনুভূত হলে শুক্রবার রাত 11টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। নাগরিক ঐক্যের সদস্য ব্যারিস্টার সোহরাব হোসেন চৌধুরী জানান, রাতে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। এর আগে শুক্রবার রাত 11টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে মান্নার অসুস্থতার খবর জানান। তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান শীর্ষ নেতাদের নিয়ে গাজা ইস্যুতে নতুন করে বোর্ড অফ পিস গঠন করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানায়, এই বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরবর্তী গাজা শাসন ও পুনর্গঠন তদারক করাই এই বোর্ডের মূল লক্ষ্য। তবে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সহিংসতা অব্যাহত থাকায় গাজার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। রোহিঙ্গা সংখ্যালঘুদের উপর গণহত্যা চালানোর অভিযোগ প্রমাণ ব্যর্থ হয়েছে গাম্বিয়া। শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতে শুনানিতে এমন দাবি করেছেন মিয়ানমারের প্রতিনিধি কোকো হাইং। মিয়ানমারের পক্ষ থেকে শুনানিতে অংশ নিয়েছেন তিনি। জানান, গণহত্যার যে মামলা গাম্বিয়া করেছে তা প্রমাণিত তথ্যের ভিত্তিতে নিষ্পত্তি হবে, ভিত্তিহীন অভিযোগের ভর করে নয়। আদালতে তিনি আরও বলেন, 2017 সালে রাখাইনে জঙ্গিদের হামলার জবাব দিতে অভিযান পরিচালিত হয়। দাবি করেন, জাতিসংঘের স্বাধীন তদন্ত মিশন নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নয়। পাল্টা যুক্তিতে গাম্বিয়ার আইনজীবী দাবি করেন, হাজার হাজার রোহিঙ্গার উপর হামলা করা, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়াকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে ব্যাখ্যা করা অযৌক্তিক। গত 12 জানুয়ারি মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হয়। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে আলোচনায় আজ ঢাকা আসে আইসিসি প্রতিনিধি। সংস্থাটির সিনিয়র এক্সিকিউটিভ ভারতীয় গৌরব সাক্সেনার ভিসা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। তবে ভিসা বাতিল হওয়ায় আসতে পারছেন না সংস্থাটির সিনিয়র এক্সিকিউটিভ গৌরব সাক্সেনা। এই সফরে শুধু বিসিবির সাথে আলোচনায় সীমাবদ্ধ থাকবেন না আইসিসি প্রতিনিধিরা, ক্রীড়া উপদেষ্টার সাথেও তাদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
শুরুতে চিঠি চালাচালি, এরপর ভিডিও কনফারেন্স। বিসিবির সাথে নিয়মিত যোগাযোগ রাখছে আইসিসি। সূচি অনুযায়ী ভারতেই যেন খেলে টাইগাররা, সে অনুরোধও করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে বিসিবির বরাবরই এক জবাব, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আমরা যে স্ট্যান্ড নিছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়ব না, মানে ইন্ডিয়াতে আমরা যাব না। বিসিবিকে রাজি করানোর কৌশলে পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। এত অল্প সময়ের মধ্যে ভেন্যু ও সূচি পরিবর্তনের জটিলতা আর ভারতে টাইগারদের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। তবে এবার শুধু বিসিবির সাথে আলোচনায় সীমাবদ্ধ থাকবে না আইসিসি। যেহেতু ভারতে না যাবার সিদ্ধান্তটা সরকার থেকে এসেছে, তাই ক্রীড়া উপদেষ্টার সাথেও সংলাপে বসবে আইসিসির ডেলিগেটরা। জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। একটা মিটিং হবে ডেফিনেটলি, ক্রিকেট বোর্ডের সাথেই হবে, আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে হয়তো হবে। তাতে কি মন গলবে বাংলাদেশের? ক্রিকেটের স্বার্থে ভারতে যেতে রাজি হবে নাকি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে? ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে আলোচনা যাই হোক, বাংলাদেশের অবস্থান বদলাবে না। ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। আমরাও সবাই চাই যে কোনো না মানে খেলাটা হোক, ক্রিকেট শুড গো আহেড, সো এটা সবার জন্যই ভালো। আইসিসির প্রতিনিধি দলের ঢাকায় আগমনকে ইতিবাচক হিসেবে দেখছে বিসিবি। বাংলাদেশকে ছাড়া টি-20 বিশ্বকাপ আয়োজনের চিন্তা করতে পারছে না সংস্থাটি। এই সফর তারই ইঙ্গিত। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। যুব বিশ্বকাপ আজ শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। জিম্বাবুয়ের বুলাওয়েতে ম্যাচ শুরু দুপুর 1টায়। বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও আসরে দ্বিতীয়বারের মতো মাঠে নামবে ভারত। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। যুবা টাইগারদের প্রস্তুতিটা অবশ্য ভালো হয়নি। টুর্নামেন্টের আগে নামিবিয়াতে দুটি ওয়ার্ম আপ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এবার আজিজুল হাকিম নেতৃত্বে ভরসায় জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকীরা যারা আছেন দারুণ ফর্মে। তবে বোলারদের পরীক্ষা নেবে ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেরা। দু দলের শেষ 5 দেখায় 2 জয় বাংলাদেশের। 3টি জিতেছে ভারত। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত, জিতেছে 5 ট্রফি। বাংলাদেশের নামের পাশে আছে 1 শিরোপা। এই ছিল সকাল 7টার সংবাদে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।